এভরিওয়ান, সোমা ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সপ্তম শ্রেণীর নতুন সেশনের পড়া শুরু করে দেব। আজকে আমি সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ আলোচনা করব। দেখো, পৃথিবীর পরিক্রমণ বলতে কি বোঝায়? পৃথিবীর পরিক্রমণ মানে হচ্ছে পৃথিবী চারিদিকে ঘুরছে। কার চারিদিকে ঘুরছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং পৃথিবী নিজের চারিদিকেও ঘুরছে। তাহলে পৃথিবীর নিজের চারিদিকে ঘুরতে সময় লাগছে 24 ঘন্টা বা একদিন। আবার পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে তখন সময় লাগছে 365 দিন বা 1 বছর। একে বলা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ। এবার দেখো, পৃথিবী কিন্তু একটা ভারী গোলক এবং এই গোলকের আমরা উপরিভাগে, পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি। কিন্তু পৃথিবী যখন ঘুরছে তখন কিন্তু আমরা পড়ে যাচ্ছি না। কেন পড়ছি না? তার কারণ দেখো, আসলে হচ্ছে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এই টানটাকে বলা হচ্ছে মহাকর্ষ এবং এর মধ্যে যার ভর বেশি এবং যে যত কাছে থাকে তার আকর্ষণ কিন্তু তত বেশি হয়। দেখো, সূর্য হচ্ছে সব থেকে কাছের তারা। এই লাইনটা তোমরা মার্ক করে নাও। পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। আর সূর্য হচ্ছে একটি জ্বলন্ত আগুনের গোলা। তাহলে সূর্য কি? সূর্য হচ্ছে একটা জ্বলন্ত আগুনের গোলা। সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। মহাকর্ষ কাকে বলে এটাও তোমরা মার্ক করে নিতে পারো, শর্ট কোশ্চেন হিসেবে আসে। প্রত্যেকটা বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এই টানটাকেই মহাকর্ষ বলা হয়। এরপর চলে আসো পরের পেজে। আমি সপ্তম শ্রেণীর ভূগোলের এই প্রথম অধ্যায়টা কিন্তু লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে ভিডিওটা কিন্তু দেখে নেবে। এরপরে চলে আসো। দেখো, কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। মহাকর্ষের নিয়ম মেনে এভাবে চাঁদও ঘুরছে পৃথিবীর চারিদিকে। আর সূর্য তার সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সমেত আমাদের ছায়াপথ আকাশগঙ্গার কেন্দ্রের চারিদিকে ঘুরছে। তাহলে সৌরজগৎ, এই সৌরজগৎ হচ্ছে সূর্য মাঝখানে আর সমস্ত গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে। একে বলা হচ্ছে ছায়াপথ। এরপর দেখো, পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। আমি যেটা আগে বললাম তোমাদের, পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলছে? দেখো, পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘুরছে এবং সে নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে। এটা তোমরা আন্ডারলাইন করে নাও। নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগছে 24 ঘন্টা বা একদিন। এবার পৃথিবীর যে কল্পিত রেখা চারিদিকে আবর্তন করে সেটাই হচ্ছে পৃথিবীর অক্ষ। তাহলে পৃথিবীর অক্ষ কাকে বলছে? এটা দেখো, ছবিটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই যে পৃথিবী দেখছো, এই দাগটা গেছে পৃথিবীর এই মাঝখান বরাবর, যে তোমরা দাগটা দেখতে পাচ্ছ এটাকেই বলা হচ্ছে অক্ষ বা অ্যাক্সিস। এই ঘুরতে সময় লাগছে হচ্ছে 24 ঘন্টা বা একদিন। আবার দেখো, পৃথিবীর যে দুই প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই দুই প্রান্তটি হলো মেরু। এই যে দেখো, এই উপরের দিকে একটুখানি বেরিয়ে আছে, নিচের দিকে একটুখানি বেরিয়ে আছে, এই দুই প্রান্তকে বলা হচ্ছে মেরু। এটা যেহেতু নর্থ, উত্তর দিক, তাহলে এটা হচ্ছে উত্তর মেরু, আর এটা হচ্ছে যেহেতু নিচের দিক, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে তোমরা বুঝতে পেরেছো কোনটা উত্তর মেরু আর কোনটা দক্ষিণ মেরু। উপরের দিকে মানে হচ্ছে নর্থ বা উত্তর, তাহলে উত্তর মেরু, আর নিচের দিকটাকে বলা হচ্ছে দক্ষিণ মেরু। এই প্যারাটা তোমরা ভালো করে দেখো। পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীতে নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই পৃথিবীর পরিক্রমণ গতি। তাহলে এই যে পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে, এই লাইনটা তোমরা ভালো করে মার্ক করে নাও। এখান থেকে পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, কিন্তু পূর্ব থেকে পশ্চিমে নয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঠিক আছে? তাহলে নির্দিষ্ট সময়ে মানে 365 দিন সময় লাগছে। যেটা আমি বললাম আগে, পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে তখন তার সময় লাগছে 365 দিন। এটাকেই বলা হচ্ছে পরিক্রমণ গতি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ হচ্ছে সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। এটাও তোমরা আন্ডারলাইন করে নাও। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ হচ্ছে সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। ঠিক আছে? এরপর দেখো, কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটা কিন্তু কিছুটা উপরে গিয়ে আবার অভিকর্ষের টানে, মাধ্যাকর্ষণ শক্তির ফলে সেটা কি হচ্ছে, নিচের দিকে পড়ে যায়। এখানে দেখো, কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে একে মুক্তিবেগ বলা হয়। সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে। তাহলে এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে। পরের পেজে দেখো,
পৃথিবীর দেখো একটা নিজস্ব কক্ষপথ আছে, সেই কক্ষপথটা কেমন? কক্ষপথটা হচ্ছে উপবৃত্তাকার, ঠিক আছে? তাহলে এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরে চলেছে। পৃথিবী প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে। তাহলে সূর্যের একদম কিন্তু কাছে নেই। কত কিলোমিটার দূরে আছে? 15 কোটি কিলোমিটার দূরে আছে। এবং পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেটাই হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসে, তোমরা এটা মার্ক করে নাও। এরপর দেখো এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটা হচ্ছে কক্ষতল। তাহলে কক্ষপথ যে সমতলে অবস্থিত সেই সমতলটাকে বলা হচ্ছে কক্ষতল। এখানে দেখো এই বক্সটা ভালো করে খেয়াল করো, এই বক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে বিজ্ঞানী কোপারনিকাসের সময় থেকেই জানা যায় বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু গ্রহগুলো ঠিক কিভাবে ঘোরে এই সম্পর্কে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রণয়ন করে। তাহলে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে সেটা কে প্রথম আবিষ্কার করেন? প্রথমে হচ্ছে বিজ্ঞানী কোপারনিকাসের সময় জানা যায় এবং বিজ্ঞানী কেপলার 3টি সূত্র প্রণয়ন করে। তার মধ্যে দেখো প্রথম সূত্রটা কি আছে? প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এটা হচ্ছে কেপলারের প্রথম সূত্র। তাহলে কেপলারের প্রথম সূত্রটা কি? এটা তোমরা মার্ক করে নাও ভালো করে। প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এর পরের পেজে দেখো কখন আমরা সূর্যের বেশি কাছে আসি। দেখো পৃথিবী তো ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে কখনো পৃথিবী সূর্যের কাছে চলে আসছে, আবার কখনো কখনো দূরে চলে যাচ্ছে। তাহলে কোন সময় কাছে চলে আসছে এবং কোন সময় দূরে চলে যাচ্ছে সেটা দেখো। জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। তাহলে জানুয়ারি থেকে জুলাই এই মাসে হচ্ছে পৃথিবী সূর্য থেকে দূরে থাকে। যেমন দেখো 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। কত? প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। এই লাইনটা মার্ক করে নাও, এই প্রশ্নটা খুব আসে। অপসূর অবস্থান কাকে বলে এবং অনুসূর অবস্থান কাকে বলে? তাহলে অপসূর অবস্থান কাকে বলে? 4 জুলাই, এখান থেকে মার্ক করে নাও। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে বেশি। কত কিলোমিটার? প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার দেখো জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব আস্তে আস্তে কমতে থাকে। এরপর দেখো 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। কত কিলোমিটার হয়? প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। তাহলে অনুসূর মানে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম, আর অপসূর অবস্থান মানে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি। অপ মানে দূরে আর অনু মানে হচ্ছে কাছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। এর পরের পেজে চলে আসো। প্রাকৃতিক ঘড়ি। প্রাকৃতিক ঘড়ি কি? প্রাকৃতিক ঘড়ি মানে হচ্ছে প্রকৃতির বিভিন্ন রকম চেঞ্জের মাধ্যমে আমরা সময়টাকে মাপতে পারি। প্রথম উপায়টা কিন্তু খুব সহজ। দেখো 24 ঘন্টায় একবার করে দিন হয় এবং রাতের পর্যায়ক্রম হয়। পৃথিবী নিজের অক্ষের ওপর ঘুরছে, এইভাবে ঘুরতে ঘুরতে কখনো সূর্যের আলোর দিকে চলে আসে, বাকি অংশ যেটা সূর্যের দিকে থাকে না, যে দিকটা সূর্যের আলো পৌঁছায় না সেদিকটা অন্ধকার থাকে বা রাত্রি থাকে। দেখো পৃথিবী যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকটা হয় দিন আর বাকি অর্ধেকটায় হয় রাতের অন্ধকার। আর দ্বিতীয় উপায়টা দেখো, পৃথিবী উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.1/3 দিনে প্রদক্ষিণ করে। এই সময়টাকে চান্দ্রমাস বলা হয়। তাহলে চান্দ্রমাস কাকে বলে? এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবী উপগ্রহ চাঁদ, তোমরা সবাই জানো পৃথিবীর উপগ্রহ চাঁদ। এই পৃথিবীর উপগ্রহ চাঁদ কিন্তু পৃথিবীর চারিদিকে আবার ঘুরছে এবং এই ঘুরতে সময় লাগে 27.1/3 দিন। এই সময়টাকে বলা হচ্ছে চান্দ্রমাস। বর্তমানে 30 দিনে 1 মাস ধরা হলে আবার কখনো কখনো 31 দিন, আবার 28 দিনেও 1 মাস হয়ে থাকে। আর তৃতীয় উপায়টা হচ্ছে দেখো পৃথিবীর সূর্য পরিক্রমণ। পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়টাকে বলা হচ্ছে সৌর বছর। তাহলে সৌর বছর কাকে বলা হচ্ছে? পৃথিবী যখন সূর্যকে 365 দিনে একবার প্রদক্ষিণ করে তখন সেই সময়টাকে সৌর বছর বলা হয় বা ধরা হয়। এটাও তোমরা আন্ডারলাইন করে নাও। পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলে একে বার্ষিক গতিও বলা হয়। তাহলে বার্ষিক গতি কাকে বলা হয় বা কেন বলা হয়? পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা হয় বলে একে বার্ষিক গতি বলা হয়। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট লাইন, এটাও তোমরা মার্ক করে নাও।
এর পরের পেজে চলে আসো। তোমরা সবাই ক্যালেন্ডার দেখেছো বা জানো নিশ্চয়ই, প্রত্যেকটা মাসে ক্যালেন্ডারে কিন্তু এক এক রকম হিসাব থাকে বা দিন সংখ্যা কিন্তু এক এক রকম থাকে। কোনো মাসে 30 দিন থাকে, কোনো মাসে 31 দিন থাকে, আবার ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিন হয়, আবার যখন লিপ ইয়ার হয় তখন সেটা 4 বছর অন্তর 29 দিন হিসাবে ধরা হয়। এটা কিভাবে হিসাব করা হয় দেখো, আমাদের ক্যালেন্ডারে এক বছর 365 দিন, আর পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণের সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু হিসাবে সুবিধার জন্য 365 দিনকে এক বছর ধরা হয় এবং প্রতি বছর এই যে 5 ঘন্টা বাড়তি সময়টা 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এইটা বাড়তি থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাবটা যাতে ঠিক থাকে তার জন্য এই 4 বছর অন্তর একটা পুরো দিন এই 6 ঘন্টা ইন্টু 4 বছর মানে 24 ঘন্টা, এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এটাকে 6 ঘন্টা ধরে নেওয়া হয়, আর 4 বছরটা এই 6 ঘন্টা দিয়ে ইন্টু করা হয়, তাহলে 24 ঘন্টা হচ্ছে। এই 24 ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে। ওই একটা দিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে এই মাসটা যোগ করা হয়, তখন সেটা 29 দিন হয়ে যায়, তখন 366 দিনে বছর হয়। একে বলা হচ্ছে অধিবর্ষ। তাহলে অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলছে? যখন ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে একটা দিন যোগ করে 29 দিন করা হয় এবং বছরটা 366 দিন ধরা হয়, তখন সেই বছরটাকে বলা হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। এটাও তোমরা আন্ডারলাইন করে নাও, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা শর্ট কোশ্চেন হিসাবে বা শূন্যস্থান পূরণ হিসাবে আসে। এখানে দেখো, মিশরীয়রা প্রথম একটা অতিরিক্ত দিন যোগ করে হিসাব ঠিক রাখার উপায় আবিষ্কার করে। এই অধিবর্ষের ব্যাপারটা মাথায় এলো কিভাবে বা কে প্রথম আবিষ্কার করলো? মিশরীয়রা কিন্তু এই অধিবর্ষের ব্যাপারটা অতিরিক্ত দিন যোগ করে হিসাব ঠিক রাখার উপায়টা আবিষ্কার করেছিল। এটা মার্ক করে নাও। এখানে দেখো কোন বছরটা অধিবর্ষ হবে বুঝবে কি করে? দেখো, যে সমস্ত বছরকে, যেমন ধরো 2012 সাল, এটাকে যদি 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে তাহলে সেই বছরটা কিন্তু অধিবর্ষ হবে। প্রত্যেকটা সালকে 4 দিয়ে যদি ভাগ করো এবং যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেই বছরটা কিন্তু লিপ ইয়ার হবে। এটা হচ্ছে সহজ উপায়। এরপর দেখো, বিভিন্ন ঋতুতে, যেমন ধরো গ্রীষ্মকালে কেন গরম বেশি থাকে বা শীতকালে কেন শীত বেশি থাকে। দেখো, পৃথিবী নিজের কক্ষের উপর ঘুরতে ঘুরতে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে এবং এই প্রদক্ষিণ করার সময় কিন্তু এই যে পৃথিবীর অক্ষরেখাটা দেখছো, এই অ্যাক্সিসটা কিন্তু একটু হেলানো থাকে। কত ডিগ্রি কোণে হেলানো থাকে? 66.5 ডিগ্রি কোণে অবস্থিত থাকে। কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে। তাই পৃথিবীও কিছুটা হেলানো ভাবে সূর্যকে প্রদক্ষিণ করে। তাই জন্য সূর্যকে প্রদক্ষিণ করার সময় এই একই ভাবে কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে, হেলানো অবস্থায় প্রদক্ষিণ করে। ফলে কক্ষপথের বিভিন্ন অংশে পৃথিবীর বিভিন্ন স্থানগুলি বিভিন্ন সময়ে সূর্যের দিকে বেশি হেলে থাকে। এইভাবে ঘুরতে ঘুরতে যে অংশটা সূর্যের দিকে থাকবে সেই দিকটা বেশি হেলানো থাকবে। এরপর দেখো, ঋতু কেন আসে? ঋতু মানে হচ্ছে তোমার গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু, শীত ঋতু। এই ঋতুগুলো কেন আসে, কিভাবে এই ঋতুগুলো পরিবর্তন হয়? দেখো, যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় হতে থাকে আর রাত ছোট হতে থাকে। এই দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ আর এই দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন সেখানে দিনগুলো বড় হয় আর রাত ছোট হতে থাকে, অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়, সূর্যের তাপটাও বেশি পরিমাণে থাকে। আবার রাত ছোট হওয়ায় ঠান্ডা হওয়ার সময় পায় না এবং দিনের পর এরকম হতে থাকলে গরমও কিন্তু বাড়তে থাকে। তাহলে এই সময় উত্তর গোলার্ধে হচ্ছে সূর্যরশ্মি অনেক লম্বভাবে পড়ে, লম্বভাবে কিরণ দেয় সূর্যের আলোটা, তাই সূর্যের তাপও বেশি হয়। এই সময় উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয় আর দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল। এরপরে দেখো, আবার দক্ষিণ গোলার্ধে যখন সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে। ঠিক একইভাবে যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে থাকে তখন আবার উত্তর গোলার্ধে দিন ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। এবং বেশিক্ষণ দিনের আলো না থাকার জন্য পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না এবং রাতে ঠান্ডা হওয়ার সময়ও বেশি পায়। এই জন্য তখন উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে আর কম উত্তপ্ত হয়। এই সময় উত্তর গোলার্ধে হয় শীতকাল আর দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল। তাহলে এই দুটো লাইন তোমরা আন্ডারলাইন করে নাও। যখন সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় তখন উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল। ঠিক একইভাবে যখন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় তখন উত্তর গোলার্ধে হয় শীতকাল আর দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল। মানে যে দিকটা বেশি থাকবে সূর্যের দিকে সেই দিকটা সবসময় গ্রীষ্মকাল হবে। এটা তোমরা খেয়াল রাখবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এই ছবিটা তোমরা ভালোভাবে খেয়াল করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছবি। এখানে দেখো 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি,
21শে মার্চ মহাবিষুব, 21শে জুন কর্কট সংক্রান্তি, আর হচ্ছে 23শে সেপ্টেম্বর জলবিষুব। এই সময় দিন রাত্রি সমান হয়। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর দিন রাত্রি কিন্তু সমান হয়। এরপরে চলে আসো, দেখো সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্ক। তাহলে সূর্যের আপাত গতি অর্থাৎ আপাতভাবে যা মনে হয় কিন্তু বাস্তবে তা ঘটে না। ঠিক যেমন চলন্ত বাস ট্রেন থেকে মনে হয় যেমন গাছপালা ঘরবাড়ি সব পিছনে সরে যাচ্ছে, আবার নাগরদোলা চলে মনে হয় সবকিছু ঘুরছে। তো তোমরাও সেটা ফিল করেছো নিশ্চয়ই। যখন বাসে বা ট্রেনে আমরা যাই তখন কি হয়, মনে হয় যেন গাছপালাগুলো আমাদের সাথে সাথে চলছে, কিন্তু সত্যি তো সেটা হয় না। ট্রেনটা যখন গতিতে চলে তখন আমাদের মনে হয় যে গাছপালা ঘরবাড়ি আমাদের সাথে সাথে চলছে। আবার যখন আমরা দোলনায় উঠি তখন খুব জোরে জোরে ঘুরলে তখন কি হয়, সবকিছু ঘুরতে থাকে। তেমনই দেখো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করে বলে মনে হয়। এটা সূর্যের দৈনিক আপাত গতি। তাহলে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে এখানে আন্ডারলাইন করে নেবে। আপাত গতিতে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটাকেই সূর্যের আপাত দৈনিক গতি বলা হয়। এই লাইনটা তোমরা মার্ক করে নেবে। এরপরে দেখো হেলানো অক্ষের জন্য পৃথিবীর কক্ষপথে এমন কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময় পৃথিবীর বিষুব রেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে। কর্কট ক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা আর মকর ক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই দুটি রেখায় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। আর তারপরে হচ্ছে বিষুব রেখা, একটা হচ্ছে মহাবিষুব, একটা হচ্ছে জলবিষুব। তাহলে দেখো ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্ক। তাহলে সূর্যের আপাত বার্ষিক গতি বা রবি মার্ক কাকে বলে এখান থেকে তোমরা মার্ক করে নাও। আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্ক। এখানে দেখো বছরে দুটো দিন 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর বিষুব রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে। আর এই দুটো দিন 21শে জুন কর্কট ক্রান্তি রেখা এবং 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। তাই 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিকে বলা হচ্ছে উত্তরায়ণ। তাহলে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, এই ছবিটা দেখো, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন এই 6 মাস হচ্ছে সূর্যের উত্তরায়ণ। এটাকে বলা হচ্ছে সূর্যের উত্তরায়ণ। এরপর দেখো একইভাবে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতি হলো দক্ষিণায়ন। এটা তোমরা মার্ক করে নাও, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিকে বলা হচ্ছে উত্তরায়ণ। আর একইভাবে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতি হলো দক্ষিণায়ন। আবার এই ছবিটায় চলে আসো, দেখো এই যে 6 মাস উত্তরায়ণ হয়েছে, এবার 6 মাস হচ্ছে দক্ষিণায়ন 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত। এরপর চলে আসো, দেখো উত্তর গোলার্ধে বসন্তকাল। পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে যে বিষুব রেখায় লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিনরাত্রি সমান, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয় এবং সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী 6টায় সূর্য ওঠে এবং সন্ধ্যে 6টায় অস্ত যায়। ঘটনাকে বিষুব বলা হয়। তাহলে বিষুব কথার অর্থ হচ্ছে দিন আর রাত্রি সমান। তাহলে বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হচ্ছে দিন আর রাত্রি সমান। কোন তারিখে দিন আর রাত্রি সমান হয়? 21শে মার্চ তারিখে। পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে তখন বিষুব রেখায় সূর্য লম্বরশ্মি পড়ে এবং তখন কি হয়, দিন আর রাত্রি সমান হয়। দুটো মেরুতেই সমানভাবে দিন আর রাত্রি হয়। তখন 12 ঘন্টা দিন হয় আর 12 ঘন্টা হয় রাত্রি এবং একইভাবে 6টার সময় সূর্য ওঠে এবং সন্ধ্যে 6টায় অস্ত যায়। এই যেহেতু দিন আর রাত্রি সমান হয় তাই জন্য এই ঘটনাটাকে বিষুব বলা হয়। এটা তোমরা আন্ডারলাইন করে নাও, এই লাইনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর চলে আসো পরের পেজে। দিন এবং রাত প্রায় সমান হওয়ায় এই সময় মার্চ এপ্রিল মাসে আবহাওয়াটাও থাকে গরম ঠান্ডার মাঝামাঝি। উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল,
তাই 21শে মার্চের বিষুবকে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয়। তাহলে মহাবিষুব বা বসন্তকালীন বিষুব বা মহাবিষুব কাকে বলা হয়? 21শে মার্চের বিষুবকে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয়। কারণ এই সময় দিন আর রাত প্রায় সমান হওয়া, এই সময় মানে মার্চ এপ্রিল মাসে কিন্তু আবহাওয়া গরম ঠান্ডার মাঝামাঝি থাকে। এই সময় উত্তর গোলার্ধে হয় বসন্তকাল। এই 21শে মার্চের বিষুবকে বলা হচ্ছে মহাবিষুব। আবার দেখো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। 21শে মার্চের বিষুবের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন জায়গায় আসতে থাকে যখন সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড়, 12 ঘন্টা থেকে বেশি, আর রাত ছোট, 12 ঘন্টার কম হতে থাকে। সূর্যের উত্তরায়ণের এই সময়টাকে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বলা হয়। তাহলে এটাও তোমরা ভালোভাবে মার্ক করে নাও। 21শে মার্চ হচ্ছে তোমার বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। 21শে মার্চের পরে সূর্যরশ্মি এই উত্তর গোলার্ধে হচ্ছে লম্বভাবে পড়ে, ফলে তখন এই উত্তর গোলার্ধে দিনের পরিমাণ বেশি হয় আর রাতের পরিমাণ কম হয়। দিন 12 ঘন্টার থেকে বেশি হয় আর রাত হচ্ছে 12 ঘন্টার কম হয়। তাই এই সময়কে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বলা হয়। আবার দেখো 21শে জুন পৃথিবীর নিজ কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখায় 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই যে 23.5 ডিগ্রি এটা উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ। এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর সূর্য যখন লম্বভাবে পড়ে এই সময়টা হচ্ছে 21শে জুন। তখন কি হয়? উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয়। সুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 21শে জুন কর্কট সংক্রান্তি বলা হয়। 21শে জুন তারিখটাকে তাহলে কর্কট সংক্রান্তি বলা হয়, কারণ এই সময় হচ্ছে উত্তর গোলার্ধে দিনের পরিমাণ সব থেকে বড় থাকে আর রাতের পরিমাণ কম থাকে বা রাত সব থেকে ছোট হয়। সুমেরু বৃত্তে 24 ঘন্টায় দিন থাকে আর কুমেরু বৃত্তে হচ্ছে 24 ঘন্টায় রাত থাকে। তাই 21শে জুন তারিখটাকে কর্কট সংক্রান্তি বলা হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কর্কট সংক্রান্তি কোন তারিখকে বলা হয়, কেন বলা হয়, এটা আন্ডারলাইন করে নিও। এখান থেকে তোমরা এই পুরোটা আন্ডারলাইন করে নিও। এরপর চলে আসো পরের পেজে। উত্তর গোলার্ধে শরৎকাল। উত্তর গোলার্ধে শরৎকাল কখন হয়? 21শে জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং সূর্যরশ্মি লম্বভাবে বিষুব রেখার দিকে সরতে থাকে। 23শে সেপ্টেম্বর তারিখে কক্ষপথে পৃথিবী এমন একটা অবস্থানে আসে যে বিষুব রেখার সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিনরাত্রি সমান হয়। 21শে মার্চের মতো এই দিনটাকেও বিষুব বলা হয়। এই সময় মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে এবং উত্তর গোলার্ধে এই সময় হয় শরৎকাল। এই জন্য 23শে সেপ্টেম্বর বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয়। তাহলে শরৎকালীন বিষুব বা জলবিষুব কাকে বলা হয়? 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে হয় শরৎকাল। 23শে সেপ্টেম্বর তারিখে উত্তর গোলার্ধে হয় শরৎকাল। এই জন্য 23শে সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয়। এরপর দেখো উত্তর গোলার্ধে শীতকাল। উত্তর গোলার্ধে শীতকাল কখন হয়? দেখো 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন এক অবস্থানে আসে যখন সূর্যরশ্মি লম্বভাবে ক্রমশ দক্ষিণ গোলার্ধে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে দিন বড় আর রাত ছোট হতে থাকে এবং সূর্যের দক্ষিণায়নের সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। তাহলে 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন জায়গায় চলে আসে যে সূর্যরশ্মি তখন দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়ে। তখন উত্তর গোলার্ধে দিন ছোট হয় আর দক্ষিণ গোলার্ধে দিন বড় হয় আর রাত ছোট হতে থাকে। তাই সূর্যের এই দক্ষিণায়নের সময়টাকে উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। 22শে ডিসেম্বর পৃথিবীর কক্ষপথে এমন এক অবস্থানে থাকে যে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপর মানে 23.5 ডিগ্রি, এই যে 23.5 ডিগ্রি দক্ষিণ, যেটা ছবিটা দেখো 23.5 ডিগ্রি দক্ষিণ আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এই সময় এই 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। কোন দিন? সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। এই দিন দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় আর উত্তর গোলার্ধে দিন সব থেকে ছোট হয়। আর কুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর সুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। 21শে জুন সুমেরু বৃত্তে 24 ঘন্টা দিন থাকে আর কুমেরু বৃত্তে রাত থাকে। আর 22শে ডিসেম্বর হচ্ছে কুমেরু বৃত্তে 24 ঘন্টা সূর্যকে দেখা যায় আর সুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। ঠিক উল্টোটা হয়। তাই জন্য এই 22শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলা হয়। এটা মার্ক করে নেবে। কোন দিন? 22শে ডিসেম্বর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি কাকে বলে, এটাও খুব প্রশ্ন আসে, এটা তোমরা মার্ক করে নেবে। এরপর দেখো বড়দিন। যে বড়দিন বলতে যীশু খ্রিস্টের জন্মদিনকে বুঝি, কারণ আমরা 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন করি। কারণ দেখো যীশু খ্রিস্টের জন্মদিন হচ্ছে 22শে ডিসেম্বর, যে মকর সংক্রান্তি হয় তার কয়েকদিন পরেই মানে 25শে ডিসেম্বরই বড়দিন হয়। আর এই সময় থেকেই উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু করে।
তাই জন্য একে বড়দিন বলা হয়। মানে দিন আস্তে আস্তে বাড়তে থাকে, এই 22শে ডিসেম্বরের পর থেকে দিনের পরিমাণটা বাড়তে থাকে এবং রাতের পরিমাণটা ছোট হতে থাকে, তাই জন্য একে বড়দিন বলা হয়। এরপর দেখো আলোকিত রাত্রি অন্ধকার দিন। তাহলে কখন রাত্রে আলো থাকে আর দিনের বেলা অন্ধকার থাকে? দেখো পৃথিবীর দুই মেরুবৃত্তে, যেমন 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে সুমেরু এবং কুমেরু সারা বছরই সূর্যের আলো তির্যকভাবে পড়ে। মার্চ থেকে জুলাই এই সময়টা উত্তর গোলার্ধের সুমেরু বৃত্তীয় অঞ্চলে সূর্য কখনোই দিগন্তের নিচ থেকে ওঠে না বা অস্ত যায় না। সূর্য প্রায় দিগন্তের সমান্তরালে আকাশের পূব দিক থেকে পশ্চিম দিকে চলাচল করে। এ সময় 24 ঘন্টা একটানা দিনের আলো থাকে, আর স্থানীয় সময় অনুসারে তখন রাত হওয়া সত্ত্বেও সূর্যকে আকাশে দেখা যায়। আবার সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়টাও একইভাবে দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তীয় অঞ্চলে একই রকম আলোকিত রাত্রি সহ একটানা দিন হয়। তাহলে দেখো পৃথিবীর দুই মেরুবৃত্তে, উত্তর মেরু এটা দক্ষিণ মেরু, তাহলে এই দুই মেরুবৃত্তে 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় এইখানে একটা অক্ষরেখা আছে। এই অক্ষরেখার মধ্যে এই মাপটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর আর 66.5 ডিগ্রি দক্ষিণ। এইখানে সূর্যরশ্মি সারা বছর কিন্তু তির্যকভাবে পড়ে। এবার মার্চ থেকে জুলাই মাসে এই সময়টায় উত্তর গোলার্ধে মানে সুমেরু বৃত্তীয় অঞ্চলটাতে সূর্য কখনোই দিগন্তের নিচ থেকে ওঠে না বা অস্ত যায় না। এই সময় 24 ঘন্টায় একটানা দিনের আলো থাকে, আর স্থানীয় সময় অনুসারে রাত হওয়া সত্ত্বেও কিন্তু রাতের আকাশে সূর্যকে দেখা যায়। আবার হচ্ছে সেপ্টেম্বর থেকে জানুয়ারি, এটা হচ্ছে মার্চ থেকে জুলাই আর সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়টা একইভাবে কিন্তু এই দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তীয় অঞ্চলে একই রকম ভাবে আলোকিত রাত্রি সহ একটানা দিন, মানে দিনের বেলাতেও আলো থাকে আবার রাতের বেলাতেও আলো দেখতে পাওয়া যায়। আবার সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়টা হচ্ছে দক্ষিণ গোলার্ধে মানে কুমেরু বৃত্তীয় অঞ্চলে একটানা দিন থাকে, আবার রাতের বেলাতেও দিনের আলো দেখা যায়। এই সময় দক্ষিণ গোলার্ধে 24 ঘন্টা দিন থাকে। এরপর দেখো মধ্যরাত্রি সূর্য। মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিষেধ সূর্যের দেশ কাকে বলা হয়? এটা খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুব আসে। দেখো নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্য দেশ বা নিষেধ সূর্য দেশ বলা হয়। তাহলে এটা মার্ক করে নাও, নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর। তাহলে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায়, তাই একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিষেধ সূর্যের দেশ বলা হয়। এরপর দেখো সুমেরু প্রভা বা কুমেরু প্রভা, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা মার্ক করে নেবে। দেখো দুই মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায় বা অরোরা দেখা যায়। বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে একরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। একে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা বলা হয়। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব আসে, এটা তোমরা মার্ক করে নাও। সুমেরু প্রভা বা কুমেরু প্রভা কাকে বলা হয়? তাহলে দুই মেরুতে যখন রাত চলে তখন অনেক সময় আকাশে রংধনুর মতো একটা আলোর জ্যোতি বা অরোরা দেখা যায়। এটা কেন হয়? বায়ুমণ্ডলের সঙ্গে বিভিন্ন আয়নিত গ্যাস মিশে এই সূর্যরশ্মির সংঘর্ষে আসে এবং মেরু অঞ্চলে আকাশ একরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। তাহলে একে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা বলা হয় আর দক্ষিণ গোলার্ধে বলা হয় কুমেরু প্রভা। এই চারটা আমি আগের ভিডিওতেও করে দিয়েছি, তোমরা সেই ভিডিও থেকেও দেখে নিতে পারো বা তোমরা এখান থেকেও এই চারটা দেখে নিতে পারো। কোন গোলার্ধে কখন দিন রাত্রি হয়, কখন বসন্তকাল হয়, কি কি ঋতু অনুযায়ী ফুল ফল ফোটে, কি কি উৎসব হয়, এই চারটা ভালোভাবে ফলো করে নেবে। আচ্ছা এইটা দেখো ঋতু বৈচিত্র্য ও আমরা। ঋতু বৈচিত্র্য কেন হয়? ঋতু বৈচিত্র্য প্রাচীন কাল থেকেই মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। যেমন সময় গণনা, ক্যালেন্ডার তৈরি, কৃষিকাজ, অন্যান্য জীবিকা, বিভিন্ন সামাজিক ধর্মীয় উৎসব, এই সবই কিন্তু ঋতু নির্ভর। তাহলে এক একটা ঋতুতে কিন্তু এক এক রকম উৎসব হয়। আর তারপর উদ্ভিদ প্রাণীর সঠিক বৃদ্ধি, বিকাশ এবং প্রাকৃতিক ভারসাম্যের জন্য ঋতু পরিবর্তন প্রয়োজন। সারা বছর ধরে ঋতুগুলোর যাওয়া আসার ফলে আমাদের জীবনে বৈচিত্র্য উৎসাহ আসে, যা আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করে। তাহলে এই যে ঋতু বৈচিত্র্য যদি না হতো তাহলে এইসব কাজকর্ম, এইসব অনুষ্ঠান, মানুষ বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ভাবে জীবিকা নির্বাহ করে, তারপর যে উদ্ভিদ আর প্রাণীর যে বিকাশ ঘটে, প্রকৃতিতে একটা ভারসাম্য তৈরি হয় এই ঋতু পরিবর্তনের ফলে। এবং এই ঋতু পরিবর্তন যদি না আসতো তাহলে আমাদের জীবনে এই যে বৈচিত্র্য, এই বিভিন্ন রকম সাংস্কৃতিক কালচারাল যে অনুষ্ঠান, এইগুলো কিন্তু এই ঋতু পরিবর্তন না হলে কিন্তু আমাদের জীবনে ঘটতো না। এই প্যারাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমরা ভালোভাবে পড়বে। ঋতু বৈচিত্র্য কেন হয় বা মানুষের জীবনে ঋতু বৈচিত্র্যের প্রভাব কি বা ঋতু বৈচিত্র্য গুরুত্বপূর্ণ কেন, এই প্রশ্নটা কিন্তু খুব আসে, এটা তোমরা মার্ক করে নেবে। এই পর্যন্ত তোমরা ভালোভাবে পড়ে নেবে।
আজকে আমি পুরো অধ্যায়টা ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, আর যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা অনেকবার করে পড়বে, আমার ভিডিওটা ভালোভাবে শুনবে, তাহলে তোমাদের কিন্তু প্রশ্নগুলো মনে থাকবে। এই অধ্যায়ের আমার একটা ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। আজকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করে দিলাম, আর আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পরের ভিডিওতে আলোচনা করে দেব। আমি সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নেবে। আমার পড়ানো ভালো লাগলে ভিডিওটা লাইক করবে আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।